বিমান দুর্ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে ৫ পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ। নিহত বেড়ে ৩২। বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসক দল। বিমান দুর্ঘটনায় প্রিয় সন্তানের করুণ পরিণতিতে বাকরুদ্ধ অভিভাবকরা। কেবলই খুঁজে ফিরছেন হাজারো স্মৃতি। আজকে বাচ্চা হারায় মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি হলেও মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না দাবি শিক্ষা উপদেষ্টার। একই দিনে 2টি পরীক্ষা নেয়ার পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনসিপির। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। একদিন স্থগিতের পর চাঁদপুর থেকে শুরু জুলাই পদযাত্রা। এবং আগের অবস্থান থেকে সরে ইসি গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত বিএনপির। গোপালগঞ্জের ঘটনায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাইরাত্রী, আমি গালিব ইবনে রিয়াজ। রাত্রি দিন যত যাচ্ছে তত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। গতকাল পর্যন্ত ৩১ জন ছিল, কিন্তু আজকে একজন বেড়ে সেটা ৩২ জনে হয়েছে। এবং এই যে নিহতের তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, যে কারণে কিন্তু ইতিমধ্যেই স্কুল অ্যান্ড কলেজের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং তারা এই নিহতদের এবং হতাহতদের তালিকা প্রস্তুতের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। এদিকে গালিবা, আমি যদি একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উৎসুক জনতার যে একটা ভিড় ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং আজও কিন্তু একই চিত্র দেখা গেছে। এবং একই সাথে এই ঘটনায় বেবি চোখের যে ফ্লাইটটি সেফটি পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকেও কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে রকিবুল রাহাতের, চলুন দেখে আসি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির তৃতীয় দিন। এখনও ঘটনাস্থলে ভিড় করছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা উৎসুক জনতা। তাদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, হাহাকার। শিক্ষার্থী ও অভিভাবকরাও আসছেন ক্যাম্পাসে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে বিমান দুর্ঘটনায় আহত নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। যে আমাদের যে বাচ্চাগুলো মিসিং হয়েছে, এক একটা বাবা মায়ের যে কি অবস্থা সেটা বাবা মায়েরাই বুঝতেছে যে বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে না। হয়তো বা ডিএনএ টেস্ট বা কিছু করলে খবর পাওয়া যেতেও পারে যে কোনো স্টুডেন্ট আছে কিনা। এমন তো না যে সে গিয়ে কেউ প্রমাণ লোপাট করে দিবে, সেটা তো এখানে আর হবে না, তাই না? এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সরকার যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয়। এদিকে বিমান বাহিনীর যুদ্ধ বিমান FT-7 বিধ্বস্তের ঘটনায় আহত নিহতদের তালিকা প্রকাশের জন্য মাইলস্টোন কলেজের অধ্যক্ষকে প্রধান করে 7 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি ও রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবিবকে প্রত্যাহারও করা হয়েছে। আর 3 কার্যদিবসের মধ্যে আহত নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা দিতে কাজ করছে কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। রাত্রি আপনি জানেন যে যে কয়টি মরদেহ এখন এই বার্ন ইনস্টিটিউটে রয়েছে, সে কয়টির মধ্যে কিন্তু কয়েকটি মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এবং একইভাবে অনেক অভিভাবক কিন্তু তার হারানো সন্তানকে এখন পর্যন্ত ফিরে পায়নি। অর্থাৎ শনাক্তকরণের যে প্রক্রিয়াটি সেটি করতে হলে ডিএনএ টেস্টের দিকে যেতে হচ্ছে এবং সেটি ইতিমধ্যেও কিন্তু শুরু হয়েছে। 5 জনের ডিএনএ টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং একই সাথে গালিব, নিখোঁজ যারা শিক্ষার্থী রয়েছেন বাবা মা কিন্তু আজও খুঁজে ফিরছেন সেই সন্তানদের। এ নিয়ে একটি আমাদের সাথে যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। এ নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। সে স্কুল প্রাঙ্গণে রয়েছেন। রাহাত, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে আজ স্কুল ক্যাম্পাসে কোনো অভিভাবক গিয়েছেন কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে?
রাত্রি আজকে এখন পর্যন্ত স্কুল ক্যাম্পাসে কোনো নিখোঁজ শনাক্তের জন্য কিন্তু কোনো অভিভাবক আসেনি। তবে কিছুক্ষণ আগেই এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক তিনি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে গতকাল পর্যন্ত নিখোঁজ যারা রয়েছিলেন তাদের খোঁজে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ স্কুল ক্যাম্পাসের ভেতরে তারা যে একটি কমান্ড সেন্টার তৈরি করেছে সেই জায়গাটিতে কিন্তু গতকাল পর্যন্ত এসেছিল। কিন্তু যেহেতু আজকে থেকে সিআইডি নমুনা সংগ্রহ করছে, সেক্ষেত্রে কিন্তু আজকে থেকে যারা নিখোঁজের সন্ধানে আসছেন তাদেরকে সিআইডি অফিসেই যেতে বলা হয়েছে। তবে আজকে পর্যন্ত আমরা এই স্কুল প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড়ই দেখেছি। এছাড়া স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তারা দুই একজনও এখানে এই জায়গাটিতে আসছেন। এবং আমি জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে যে শিক্ষক তিনি এখানে এসেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী রোববার পর্যন্ত এই স্কুল বন্ধ রাখার যে ঘোষণা ছিল সেটি থাকবে। পরবর্তীতে স্কুল কবে খুলবে সেই বিষয়টি নিয়ে কিন্তু পরবর্তীতে তাদের হয়তোবা বিভিন্ন বৈঠক হবে, সেই বৈঠকে তারা মূলত সেই সিদ্ধান্তটি জানাতে পারবেন যে স্কুল কবে নাগাদ খুলবে। এবং একই সঙ্গে গতকাল ঘটে যাওয়া মৃতের সংখ্যা এবং আহত নিহতদের যে তালিকা চাওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে 6 দফা দাবি করা হয়েছে, সেই দাবি নিয়েও সেই শিক্ষক কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলো তদন্ত কমিটি দেখছে। যেহেতু গতকাল এই কলেজের অধ্যক্ষকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি মূলত 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিবে। তাদের সংশ্লিষ্ট যেসব তথ্য উপাত্ত রয়েছে সেই সব তথ্য উপাত্ত দেখে তার মধ্যেই কিন্তু তারা মূলত জানাতে পারবেন যে কি পরিমাণ শিক্ষার্থী এই দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে আজকে যারা এই জায়গাটিতে আসছে তাদের মধ্যে অনেকেই মূলত গুজব রটাতেই এই প্রাঙ্গণে আসছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু সাংবাদিকদের সঙ্গে তারা যখন কথা বলেন তাদের কথার সঙ্গে কিন্তু সংশ্লিষ্টতা ছিল না, অর্থাৎ তারা অসংলগ্ন কথা বলছিলেন। তারপর সাংবাদিকরা যখন তাদের সঙ্গে কথা বলেন সেটি যে মিথ্যা তারা বিভিন্ন সংখ্যা বলছেন এবং মন গড়া সংখ্যা বলছেন সেই বিষয়টিও কিন্তু সাংবাদিকদের কাছে তারা ধরা পড়ে যায় এবং তারপর কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করে। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন কর্তৃপক্ষও কিন্তু আমাদেরকে একই কথা বলছেন। তারা বলছেন যে উটকো কোনো লোক বা বাইরের যারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য বিশ্বাস না করে স্কুল কর্তৃপক্ষের যে তথ্য রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষের তথ্যের উপর নির্ভর করেই বাকি সব কিছু করার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। এই ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাত্রি রাহাত যুক্ত ছিলেন মাইলস্টোন স্কুলের সামনে থেকে। এদিকে মাইলস্টোনের ঘটনায় মরদেহ শনাক্তে 5 পরিবারের ডিএনএ সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইমন। ইমন, শুরুতে জানতে চাই যে এই 5 পরিবার যারা আজকে তাদের ডিএনএ নমুনা দিয়েছে সেই 5 পরিবার এর স্বজন কারা কারা, এই 5 জনের নাম আপনি কি জানতে পেরেছেন কিনা, আর সবাই কি ডিএনএ নমুনা সংগ্রহ তাদের কি হয়ে গেছে কিনা, সর্বশেষ কি তথ্য আছে? গালিব, আপনার শেষের কথা দিয়েই শুরু করতে চাই যে সবার সংগ্রহ করা হয়েছে কিনা। এখন পর্যন্ত সিআইডির ফরেন্সিক বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে 5টি দেহের শনাক্তের দাবিতে, অর্থাৎ দাবিকৃত 5টি দেহের পরিবারের সদস্যরাই এই ডিএনএ এখন পর্যন্ত তারা সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ 5টি পরিবারের 11 জন সদস্য, বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বাবা মা ভাই বোন, অর্থাৎ ব্লাড রিলেটেড যেই সম্পর্ক রয়েছে তাদের নমুনাই নেওয়া হয়েছে। এবং সিআইডি যেটি বলছে যে নমুনা সংগ্রহের যে কার্যক্রম সেটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে বিভিন্ন সদস্যরা আসবেন ততক্ষণ পর্যন্তই তারা নমুনা নেবেন। এবং সিআইডি থেকে যেটি বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তাদের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করে যে দেহ শনাক্ত করার যে বিষয়টি সেটি তারা চেষ্টা করছেন। এবং সিআইডির তরফ থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে হাসপাতাল থেকে। সিআইডির ফরেন্সিক বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকার যেই সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে সেখান থেকে তারা 11টি দেহাবশেষের অংশ থেকে তারা নমুনা নিয়ে এসেছেন এবং সেটিও তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ সিআইডির পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা এবং যারা ভুক্তভোগী পরিবার রয়েছে তাদের তরফ থেকে নমুনা সংগ্রহ করা সব কিন্তু চলছে। এবং এখন সিআইডির যে ফরেন্সিক বিভাগ রয়েছে তার সাথে আমার সবশেষ কথা হয়েছে। সিআইডির ফরেন্সিক বিভাগের যে ডিএনএ অ্যানালাইসিস্টের প্রধান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন, আহমেদ ফেরদৌস, তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু ত্বরান্বিত করা হয়েছে। অর্থাৎ নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে যাচাই বাছাই, অর্থাৎ যে কয়েকটি ধাপ রয়েছে সেই প্রত্যেকটি ধাপ কিন্তু দ্রুততার সাথে যেই ফরেন্সিক ডিএনএ ল্যাবরেটরি রয়েছে সেখানে কিন্তু তারা কার্যক্রম করছে। এই সিআইডির এই হেডকোয়ার্টারে অবস্থিত এই ল্যাবরেটরিটি, সেখানে কিন্তু তাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে করছে। এবং
যেটি বলছিলাম যে 5 পরিবারের 11 জন সদস্য এখন পর্যন্ত দিয়েছে এবং সিআইডি যেটি বলছে যে তাদের জন্য অর্থাৎ যারাই দাবিকৃত রয়েছেন তাদের সকলকে সিআইডির পক্ষ থেকেও আহ্বান করা হয়েছে যাতে যারা যত দ্রুত সম্ভব তাদের যেই নমুনা রয়েছে তারা যাতে সিআইডির কাছে হস্তান্তর করে এবং সিআইডির পক্ষ থেকেও যেটি বলছিলাম তারা ইতিমধ্যেই সিএমএইচ হসপিটাল থেকে তারা নমুনা নিয়েছে এবং পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে অন্যান্য হাসপাতাল থেকেও তারা নমুনা সংগ্রহ করবেন। অর্থাৎ যদি আমি এক কথায় বলতে চাই এখন পর্যন্ত সিআইডির পক্ষ থেকে হাসপাতাল থেকে তারা দেহাবশেষের 11টি অংশ নিয়ে এসেছে, তারা এইগুলো পরীক্ষা নিরীক্ষা করছে এবং পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী 5টি পরিবারের সদস্য এখানে এসেছেন। 11 জন মোট সদস্য, বাবা মা ভাই বোন সহ ব্লাড রিলেটেড যে সমস্ত সম্পর্ক রয়েছে সেই তারা নমুনা দিয়েছেন এবং পরীক্ষা নিরীক্ষা চলছেন এবং সিআইডির তরফ থেকে যেটি বলছে যত দ্রুত সম্ভব তারা শনাক্ত করার চেষ্টা করছেন এবং আরও কেউ যদি নমুনা দিতে আসতে চায় সিআইডিতে সেটিও তারা আসতে পারবেন যে কোনো সময়। তো রাজধানীর মালিবাগ থেকে সিআইডির হেডকোয়ার্টার থেকে আমার কাছে এই ছিল সবশেষ নমুনা সংগ্রহের খবর। মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন মাছার ইমন। বিমান দুর্ঘটনায় দগ্ধ 44 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে। তাদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন বাইজিদ সাদ। সাদ, আহতদের সাথে দেখা করে সিঙ্গাপুরের চিকিৎসক দল কিছু জানিয়েছে কিনা? এখনো আহত এবং দগ্ধ যারা রয়েছেন তাদের সঙ্গে সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল রয়েছে তারা এখনো দেখা করেনি। তারা শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তার সঙ্গে এখানে স্বাস্থ্য সচিব ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং সেই সাথে সাথে বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটি শেষ হবার পরে কিন্তু তারা আরেকটি বৈঠক শুরু করেছে যেটি এখানকার যারা চিকিৎসক রয়েছেন অর্থাৎ যারা এই মুহূর্তে চিকিৎসা সেবা প্রদান করছেন অথবা যারা দেখভাল করছিলেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু হয়েছে, যেটিতে সিঙ্গাপুর থেকে যেই প্রতিনিধি দলটি এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেটির প্রধান রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সিং জ্যাক, তিনি বৈঠকটি করছেন এবং তার সঙ্গে আরও দুজন আছেন অর্থাৎ দুজন সহযোগী নিয়ে তিনি এসেছেন। 3 জনের সঙ্গে এই বৈঠকটি মূলত চলছে। এই যিনি প্রধান রয়েছেন তিনি মূলত বার্ন এবং ট্রমা বিশেষজ্ঞ, এই বিষয়ে তিনি অভিজ্ঞ। তো এই বৈঠকটি শেষে আসলে তারা এখন পর্যবেক্ষণ করছেন যে রোগীদের কার কি অবস্থা রয়েছে, কার কত শতাংশ পুড়েছে সেই বিষয়টা কিন্তু তারা এখন পর্যবেক্ষণ করে দেখছেন এবং এটি শেষ হলে এখানে যখন পর্যবেক্ষণ হবে তারা পরামর্শ দিবেন যে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কি দেশের বাইরে নেওয়া লাগবে নাকি বাংলাদেশেই তারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই যে বিষয়টি রয়েছে সেই সাথে সাথে এই পরামর্শ দেওয়ার সঙ্গে তারা এখানেও যদি তাদের প্রয়োজন বোধ করেন তাহলে তারা নিজেরাও এই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করবেন, সেই তথ্যটিও কিন্তু আমরা পেয়েছি। সেই সাথে সাথে আরেকটি তথ্য জানাতে চাই যে এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখানে চিকিৎসা পর্যালোচনা শেষে তারা কিন্তু সিএমএইচ এবং উত্তরের বিভিন্ন হাসপাতালগুলোতেও যাবেন, সেই তথ্যটিও আমরা পেয়েছি। এখানে এখন পর্যন্ত 11 জন মারা গিয়েছেন এবং 11 জন আইসিইউতে রয়েছেন, সেই সাথে সাথে 44 জন চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ আহত এখানে ভর্তি রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিমান দুর্ঘটনায় দগ্ধ 44 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এই নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বাইজিদ সাদ। রাত্রি, যদি কল্পনা করেন কিংবা আপনার জীবনের সাথে যদি জড়িত না থাকে এরকম কোনো কিছু যদি না দেখেন, তবু কিন্তু আমরা কিন্তু জানি যে একটা সন্তানের কিংবা একটা পরিবারে যেখানে একটা বাচ্চা থাকে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবার কি একটা তাড়া থাকে, সকালবেলা ওঠা, হাত ধরে সেই সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, কিংবা সেই সন্তান ওই বাচ্চাটি যখন স্কুলেও যায় তারও একটা ডেলি রুটিন থাকে। সে টিফিন বক্স নিয়ে যায়, টিফিনে বন্ধুদের সাথে নানান ধরনের খুনসুটি হয়, বন্ধুদের সাথে টিফিন ভাগাভাগি করে খায়, অনেক গল্প অনেক কিছু যুক্ত থাকে। কিন্তু হুট করে এই পুরো অধ্যায়টাই যদি বন্ধ হয়ে যায়, চ্যাপ্টারটাই যদি ক্লোজ হয়ে যায় তাহলে নিশ্চয়ই আর এগুলো কিছু থাকে না। কিন্তু তখনই মনে হয় সেই ছুটিটা মনে হয় সব থেকে বড়ই নিষ্ঠুর ছুটি এবং এই ছুটিতেই পড়েছে ছোট্ট আনিকা, বাপ্পি সহ অনেকে। এই যে পরিণতির কথা যদি বলি,
তাহলে অভিভাবকরাও কিন্তু এখন বাকরুদ্ধ রয়েছেন, সেই সাথে দেশবাসীও কিন্তু আমরা সবাই কিন্তু বাকরুদ্ধ আসলে গালিব, যে এই পরিস্থিতি তো আসলে আমাদের দেখার কথা ছিল না, তবুও আমাদেরকে দেখতে হয়েছে। এখন কেবল আদরের সন্তানদের স্মৃতিই কিন্তু খুঁজে বেড়াচ্ছেন তাদের অভিভাবকরা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সাজিদা রাফাতের, চলুন দেখে আসি। ছোট্ট আনিকার কি এমন ছবি হয়ে যাওয়ার কথা ছিল? দুদিন আগেও তো এই ঘর জুড়ে কত উচ্ছল ছুটে চলা ছিল তার। হয়তো স্কুল থেকে ফিরে বাবা মার কাছে রকমারি বায়না ধরতেন, বড় বোনের সঙ্গে খুনসুটি, কখনো বা নিজের প্রিয় সাইকেলটায় ঘর মাতিয়ে রাখা। কিন্তু এসব করার মানুষটি স্কুল ছুটির আগেই যে জীবন থেকে ছুটি নিয়েছে। মাত্র 10 বছরেই থমকে গেল জীবনের চাকা। প্রিয় সন্তান, বুকের ধনকে হারিয়ে নির্বাক বাবা। মেয়ের হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়ার তাড়া নেই আর। চোখের সামনে ভাসছে মেয়ের কত শত স্মৃতি। ওই দুয়ায় বেশি মেয়ের বেশি শরীর জ্বলে নাই, আমার মেয়ের কিন্তু দুয়ায় শরীর কালো হয়েছে, এনে বেশি পড়ে নাই, খালি হালকা যে একটা তাফাইছে, তাফে গেছে আর দুয়ায়। অনেক আদরে ভাই, অনেক আদরে। আর 2 দিন আগে নতুন জামা কিনে আছে, এই জামা এখন কে পরবে বলেন? বাড়ি জুড়ে এখন স্বজনদের আহাজারি। আকস্মিক দুর্ঘটনায় ছোট্ট আনিকা অন্তিমে হারিয়ে যাবেন এমনটা হয়তো ভাবনাতেও ছিল না। খুব একটা ভালো মেয়ে, দেখতে শুনতে, ওর কথাবার্তা, পড়াশোনা সব দিক দিয়েই ফিট, সব দিক দিয়ে ওকে। আজকে বাচ্চা হারায় মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল, বোন 2টা পাগল, খালারা পাগল। 3য় শ্রেণী পড়ুয়া আনিকা তার যে ব্যাগ এবং বই নিয়ে স্কুলে গিয়েছিল সেগুলোর আর কোনো হদিস মেলেনি। তবে এখনও কিছু অবশিষ্ট বই এবং খাতা তার পড়ার টেবিলে পড়ে রয়েছে, যেসব খাতায় আনিকা আর কখনোই বাড়ির কাজ করবে না কিংবা রং পেন্সিলের ছোঁয়াও লাগবে না। মাইলস্টোনের 10ম শ্রেণীর শিক্ষার্থী বড় বোন সুমাইয়া বিমান বিধ্বস্তের আগেই বাড়ি ফেরায় ভাগ্যক্রমে বেঁচে যান, কিন্তু অগণিত মৃত্যুর মিছিলে যুক্ত হয় ছোট বোনের নাম, যাকে ছাড়া আজ বড্ড একা, নিঃসঙ্গ। মৃত্যুর আগের দিন আমাকে চকলেট এনে দিছিল, ওর সাথে অনেক দুষ্টুমি করছিল। আমি পরীক্ষা দিয়ে 1টা বাজে আসতেছিলাম, বাসায় ঢোকার পরে প্লেনটা পড়ছে। তারপর আমি গেছিলাম দৌড়ে, তারপর আমাকে ঢুকতে দেয়নি, পরে আমি রাস্তায় কাঁদছি। সোমবারের বিমান দুর্ঘটনায় ঝলসে গেছে আদুরে ফুলেরা। এমনই আরেকজন 3য় শ্রেণীর বোরহান উদ্দিন বাপ্পি। পুড়ে যাওয়ার তীব্র যন্ত্রণায় জীবনের কাছে হার মানতে হয় তাকেও। সেদিনের ভয়াবহতায় পুড়ে যায় তার শরীর, স্কুল ড্রেস, আইডি কার্ড। ছেলের 1ম আর 2য় শ্রেণীর পুরনো আইডি কার্ডই এখন বাবার হাতে স্মৃতি। আমার ছেলের 35% পড়ছে, কিন্তু গলায় শ্বাস নালি পুড়ে যাওয়ার কারণে টিকে নেই। আমার ভাইয়ের 100% পড়ছে। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। মানে ওর বাচ্চার মা, ছোট ছেলে, আমার ওয়াইফ, 3 জনই মারা যেত। যে বয়সে কাগজের বিমান ওড়াবার কথা ছিল ছোট্ট শিক্ষার্থীদের, তখনই কিনা মহাপতঙ্গের রূপ নিয়ে বিধ্বস্ত বিমানের আঘাতে যেন এক নিমেষে মেঘের ওপারে চলে গেল তারা। আজ আর কোনো তাড়া নেই স্কুল কোচিংয়ে যাওয়ার, টিফিনে ভাগ বসানো কিংবা হোমওয়ার্কের চাপ। সাজিদা রাফাত, এখন ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী রাঙ্গামাটির রাজস্থলীর কোচিং মারমার দাহক্রিয়া আজ। শোকে বিহ্বল এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। রাঙ্গামাটি থেকে আরও জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। সন্ধ্যায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছায় উক্কচিং মারমার রাজস্থলীর বাড়িতে। গাড়ি থেকে নেমেই স্বজনদের জড়িয়ে ধরে শুরু হলো মায়ের আহাজারি। নিজের একমাত্র সন্তানের মৃত্যুতে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন মা তেজেপ্রু মারমা। হতবিহ্বল স্বজনেরাও ভেঙে পড়েন কান্নায়।
মাইলস্টোন ট্র্যাজেডিতে একমাত্র সন্তান উক্কচিং মারমার দগ্ধ হওয়ার খবর পেয়ে ঢাকায় ছুটে যান শিক্ষক দম্পতি উসাইমং মারমা ও তেজপুর মারমা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাত 2:30টার দিকে উকচিং মারমা মারা গেলে তাকে বাড়িতে আনা হয়। এ সময় দূর দূরান্ত থেকে আসা স্বজন, প্রতিবেশী, পরিচিতজনেরা এক নজর দেখে কান্নায় ভেঙে পড়েন। পাইলটের প্রাণ তো ঝরে গেল, সে সাথে কতগুলো নিরীহ ছোট বাচ্চার প্রাণ এভাবে ঝরে যাওয়া, এটা তো কারোর কাম্য হতে পারে না। এই ঘটনাটা আমাদের পার্বত্য অঞ্চলের সকলের মনে একটা নাড়া দিয়েছে। আমাদের এলাকাবাসী অত্যন্ত মর্মাহত। আমরা তার পরিবারের কাছে এসেছি সমবেদনা জানাতে। একমাত্র নাতির আকস্মিক এই মৃত্যুতে ভেঙে পড়েছেন দাদা কংলাপুর মারমা। জামাই আমাকে বলছে, ফোন করছে, তো 100%, তো জামাই বলছে যে আপনারা বলেন না 100% উপরে মানে ইয়া আছে, তো বাঁচানোর কোনো বুদ্ধি নাই আমাদের এইরকম। ওদের ভগবান আল্লাহকে মানে বাঁচেন, আপনারা ধর্ম যা যা ধর্ম পালন করেন। জনবহুল ঢাকা শহর থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ সরিয়ে নেওয়ার আহ্বান উকচিং এর বাবার। ঢাকা শহরের উপরে মনে হয় প্রশিক্ষণ না দেওয়াটাই ভালো হবে এবং সেই দৃষ্টি যাতে সরকার নজরে আসে সেই ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাবো। ওইটা ছাড়া আর আমার বলার কোনো ভাষা পাচ্ছি না। দুর্ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা নিহতের স্বজন ও স্থানীয়দের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে দায়িত্ব পালনে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ আঁকড়ে থাকতে আসেনি, নিয়োগকর্তা চাইলে সরে যাব। স্থগিত হওয়া এইচএসসির 2 পরীক্ষা একদিন সকালে ও বিকেলে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। 22 তারিখের পরীক্ষা ছিল সায়েন্সের কেমিস্ট্রি, সেটা যেদিন হবে সেদিন সকালে হবে, এবং যেটা 24 তারিখের সেটা বোধহয় অর্থনীতি, সেটা সেদিন বিকেলে হবে। তো যার ফলে আপনার পরীক্ষা পুরো প্রক্রিয়া যেন আরও কটা দিন পিছিয়ে যেন না যায় শেষ হতে, সেজন্য আমরা একটু আগে ওইভাবে আমরা জিনিসটা প্ল্যান করেছি। আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় তদন্ত কমিটি করে কেউ অপরাধী কিনা তা খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে উত্তরার দিয়াবাড়িতে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করে এই আহ্বান জানান তিনি। এই দুর্ঘটনায় আহত ও নিহতদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে সাহায্য করারও আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের নায়েবে আমির নিহত কয়েকটি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, মোনাজাত করেন নিহতদের আত্মার মাগফিরাত কামনায়। পরে সাংবাদিকদের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের সরকারি খরচে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো উচিত। এক্ষেত্রে সরকারকে আরও যত্নশীল হবার আহ্বান জানান তিনি। এছাড়াও জামায়াতে ইসলামের পক্ষ থেকে মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকে 50 লাখ টাকা দেওয়ার কথা জানান তিনি। যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদের পিতামাতা আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। গালিব, জুলাই মাস জুড়েই কিন্তু এনসিপির পদযাত্রা চলছে এবং এই মাইলস্টোন ট্র্যাজেডির কারণে কিন্তু একদিন স্থগিতের পর আবার শুরু করেছে তাদের এই পদযাত্রা। এই পদযাত্রায় প্রথমেই কিন্তু শোক র্যালির মাধ্যমেই তাদের সমাবেশ শুরু হয় এবং এরপর সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের কথাও কিন্তু জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সার্জিস আলম তিনি বলেছেন যে এই নিজেদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, যেটাই থাকুক না কেন, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে এখানে তাদের কোনো আপোষ নাই। তারা তাদের অরাজকতা সবাই ঐক্যবদ্ধ হয়েই এটা তারা মোকাবেলা করবে এবং এর আগে তারা শহীদ পরিবারের সদস্যদের সাথেও তারা দেখা করেন। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু হয় এনসিপির 23তম দিনের পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বের করা হয় শোক র্যালি। মাথায় কালো কাপড় ও কালো পতাকা হাতে র্যালিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে এই শোক শক্তিতে পরিণত করে প্রতিহত করা হবে। একই সঙ্গে ব্যর্থতার দায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব, এবং দুঃখজনক বিষয় উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেয়া হবে না। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সার্জিস আলমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জুলাই শহীদদের মায়েরা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার চান তারা। মাইলস্টোন কলেজে যে শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন সেই শিশু শিক্ষার্থীদের এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি একটি অন্তর্বর্তীকালীন সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে এবং এই সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা, সেই বিমান গিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দলের 23তম পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশকে আর কোনো ফ্যাসিবাদের কবলে পড়তে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার আমরা কায়েম করতে দিব না। এখন চাঁদপুর। যুদ্ধবিমান কেনায় যারা দুর্নীতি করেছে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, মাইলস্টোন স্কুলের এত শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকারকে দায় নিতে হবে। এ সময় তিনি আহতদের বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দিতে সরকারের প্রতি দাবি জানান। আপনারা মানুষ তো মারছেন, এই পাইলটটার জীবন গেল, এইরকম ভাঙ্গারি জিনিস আপনারা কেমনি একজন উঠেই দেন ভাই? অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, কিন্তু তাই বলে এরকম পুরনো মডেলের জিনিসকে আপনারা উঠাবেন? এই ব্যাপারে চূড়ান্ত কথা, অতি দ্রুত এইটার সাথে জড়িতদের বিচার করতে হবে। উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালের প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলকে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই। জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না। গোপালগঞ্জের এনসিপির ওপর হামলার ঘটনায় রাজনীতি জড়িত, এর সঙ্গে নির্বাচন বানচালেরও চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। আরও জানাচ্ছেন জাওদ মাহমুদ। মাইলস্টোনে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে সংঘাতে জড়িয়ে পড়া কিংবা সম্প্রতি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্র পরিণত হওয়া, কারফিউ জারি করার মতো ঘটনায় পুনরায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ক আলোচনা সামনে আসে। নানা পক্ষ এসব ঘটনাকে বিশ্লেষণ করছিল নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে নির্বাচন বানচালের অভিযোগের কথা। সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচন
কে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক প্রসঙ্গে বলেন, সংকট তৈরি হলেই প্রধান উপদেষ্টা দলগুলোকে ডাকেন। জাতীয় স্বার্থে এমন মতবিনিময় আরও ঘন ঘন হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে। এ সময় সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলে জানান বিএনপি মহাসচিব। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা এবং ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। মতের ভিন্নতা থাকলেও সংকট মোকাবিলা ও ফ্যাসিবাদ রুখতে সবগুলো দল ঐক্যবদ্ধ আছে বলে জানান মির্জা ফখরুল। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের জন্য স্বাধীন নিয়োগ কমিটি গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত হয়েছে বিএনপি। তবে আইনের মাধ্যমে বাকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে চায় দলটি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শর্ত সাপেক্ষে কমিশনের সঙ্গে একমত হয়েছে তারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের বৈঠকে নির্বাচন কমিশন গঠন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হয়। এসব পদের নিয়োগের জন্য স্বাধীন কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাবনা দেয় ঐকমত্য কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল এই প্রস্তাব একমত হলেও বিএনপি শুধু নির্বাচন কমিশনের ক্ষেত্রে ছাড় দেয়। এক্ষেত্রে 5 জনের সিলেকশন কমিটি গঠনের সুপারিশ করেছে দলটি। কমিটিতে থাকবেন সংসদ নেতা, স্পিকার, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির একজন প্রতিনিধি। আমাদের এখানে 5টি সাংবিধানিক এবং সংবিধিগত প্রতিষ্ঠান নিয়ে আলোচনার প্রস্তাব আছে। খানিকটা সংশোধিত কিছু ক্ল্যারিক্যাল এরর বলবো আমি, সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি আপনারা জানেন, আমাদের সময়ের স্বল্পতার বিবেচনাও আপনারা জানেন। ফলে আমিও দীর্ঘভাবে কথা বলতে চাই না। আমি আশা করছি যে আমরা যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। সিরাজগঞ্জে অসুস্থ রোগী দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ ঝরল 6 জনের। বুধবার নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জনই নারী। তবে ট্রাকটি উল্টো পথে আসায় এবং অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে জানায় পুলিশ। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন। দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাসে করেই সিরাজগঞ্জে অসুস্থ রোগী দেখতে যাচ্ছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের একটি পরিবার। মাছ, মাংস সহ কাঁচা পণ্য তখনও গাড়িতে। সবকিছু থাকলেও শুধু নেই মাইক্রোবাসের যাত্রীরা। কে জানতো এই যাত্রাই শেষ যাত্রা তাদের। বুধবার সকাল 10:30টার দিকে মাইক্রোবাসটি নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 5 জন। এছাড়া গুরুতর আহত হয় আরও 2 জন। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন মারা যায় তারা। নিহতদের মধ্যে 5 জনই নারী বলে জানা গেছে। ঘটনাস্থলে আসি দেখি যে 5 জন গাড়ির ভিতরেই মারা গেছে। পরে আমরা এলাকার সহযোগিতা লোকজন লাশটা বাই করি আমরা। অবশ্যই দুটাই ওভার স্পিডে ছিল দেখে ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস, ট্রাক ও মরদেহগুলো নেওয়া হয়েছে বনপাড়া হাইওয়ে থানায়। পুলিশ বলছে ট্রাকটি উল্টো পথে আসার পাশাপাশি বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ। ট্রাকটা মনে হয় তার রং সাইডে চলার চেষ্টা করছে। আমাদের কাছে প্রাথমিক তদন্তে সেটাই মনে হচ্ছে। ট্রাকটা যদি তার লেনে থাকতো এই দুর্ঘটনা এড়ানো যেত। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে অনেক আগ থেকেই চিহ্নিত। মহাসড়কটি কম প্রশস্ত হওয়ার পাশাপাশি অতিরিক্ত গাড়ির কারণে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। মহাসড়কটি প্রশস্ত করা হলে দুর্ঘটনার পরিমাণ কমে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এখন নাটোর।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের 2 বাসের মাঝে চাপা পড়ে আতিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সরবরাহ শাখায় এসএস ফিডার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর 12:15 নাগাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তার পরিবার জানায়, সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় 2টি বাসের মাঝে চাপা পড়েন তিনি। এই মুহূর্তে কথা বলছেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সরাসরি যুক্ত হচ্ছি। প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি, প্রাধিকার ও কর্মপদ্ধতির উল্লেখ থাকবে। তাতে নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন। খ. অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্তসমূহ স্বচ্ছ প্রক্রিয়া যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাহাদের মধ্য হইতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী 5 বছরের জন্য নিয়োগ দান করিবেন। গ. স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করিবে। ঘ. বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হইবার অথবা অন্য কোনো কারণে পদ শূন্য হইলে পরবর্তী দিন হইতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব গ্রহণ করিবেন। আমরা বিদ্যমান সংবিধানের 118 অনুচ্ছেদের 2, 3, 4, 5 এবং 6 উপ অনুচ্ছেদগুলো অপরিবর্তিত রাখার কথা বলছি, কিন্তু 118(5) উপ অনুচ্ছেদে আমরা আরও একটি বিষয় যুক্ত করার কথা ঐকমত্যে পৌঁছেছি। সেটি হচ্ছে, এতদ ব্যতীত জাতীয় সংসদ কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাবদিহিতার জন্য আইন প্রণয়ন ও আচরণ বিধি প্রণীত হইবে। আমি মনে করি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। আমি রাজনৈতিক দলগুলোকে কমিশনের পক্ষ থেকে, যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের বিভিন্ন রকম কথা বলা সত্ত্বেও জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা তাদের অবস্থান ছাড় দিয়ে যে জায়গায় এসেছেন, তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। শেষ করছে এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিমান দুর্ঘটনায় মরদেহের পরিচয় শনাক্তে 5 পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ। নিহত বেড়ে 32, বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের চিকিৎসক দল। বিমান দুর্ঘটনায় প্রিয় সন্তানের করুণ পরিণতিতে বাকরুদ্ধ অভিভাবকরা, কেবলই খুঁজে ফিরছেন হাজারো স্মৃতি। হাতকে দেখতে তাফাইছে, তাফাই গেছে আর দুয়ার অনেক আদরে ভাই। আজকে বাচ্চা হারায় মা মনে করেন পাগল, আজকে বাচ্চা হারায় বাবা পাগল। যদি বাপ্পিরে ওরে নিয়ে খাওয়াইতো তাহলে আমার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যেত। এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে দেরি হলেও মন্ত্রণালয়ের গাফিলতি ছিল না দাবি শিক্ষা উপদেষ্টার। একই দিনে 2টি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনসিপির। স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি। একদিন স্থগিতের পর চাঁদপুর থেকে শুরু জুলাই পদযাত্রা। এবং আগের অবস্থান থেকে সরে ইসি গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত বিএনপির। গোপালগঞ্জের ঘটনায় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি।
এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।